আজ আমরা ভারতের ইতিহাসের এমন একটা অধ্যায়ে ডুব দেব যা নাড়িয়ে দিয়েছিল গোটা উপমহাদেশকে। হ্যাঁ, আমরা কথা বলছি ১৮৫৭ সালের মহাবিদ্রোহ নিয়ে। এমন একটা ঘটনা যা শুধু ভারতেরই নয়, ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসকেও চিরদিনের জন্য বদলে দিয়েছিল। আমরা আমাদের ধর্ম ও বিশ্বাস রক্ষার জন্য হাত মিলিয়েছি। ভাবুন একবার, ১৮৫৭ সালের ১১ই মে বিদ্রোহী সিপাহীরা দিল্লির লালকেল্লায় পৌঁছে বয়স্ক মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে ঠিক এই কথাগুলোই বলেছিলেন। শুধু এই একটা কথাই কিন্তু যথেষ্ট ছিল এটা বোঝানোর জন্য যে এই বিদ্রোহের পেছনে আবেগ আর আকুতিটা ঠিক কতটা তীব্র ছিল। তো চলুন গল্পের গভীরে যাওয়া যাক। সময়টা ১৯ শতকের মাঝামাঝি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে গোটা ভারত যেন একটা প্রেসার কুকারের মতো ফুঁসছিল। চারিদিকে চাপা অসন্তোষ, ক্ষোভ সব মিলিয়ে পরিস্থিতি এমন যে কোনো মুহূর্তে একটা বড়সড় বিস্ফোরণ ঘটতে পারে। ঠিক ১০০ বছর আগে, মানে ১৭৫৭ সালে পলাশের যুদ্ধে জিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের ক্ষমতা প্রতিষ্ঠা করেছিল। আর দেখতে দেখতে ১০০টা বছর কেটে গেছে। এর মধ্যে কোম্পানি প্রায় গোটা ভারতে নিজেদের জাল বিস্তার করে ফেলেছে। আর শুধু তাই না, তখন মানুষের মুখে মুখে একটা ভবিষ্যৎবাণীও ঘুরছিল যে পলাশির ঠিক ১০০ বছর পর, অর্থাৎ ১৮৫৭ সালে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটবে। এই বিশ্বাসটা চারপাশের উত্তেজনাকে যেন আরও বাড়িয়ে দিচ্ছিল। দেখুন, এত বড় একটা বিদ্রোহ কিন্তু হুট করে একদিনে শুরু হয়ে যায়নি। এর পেছনে ছিল দশকের পর দশক ধরে জমে থাকা একরাশ ক্ষোভ। তাহলে চলুন একটু গভীরে গিয়ে দেখি কি কারণে এই আগুনটা জ্বলে উঠেছিল। রাজনৈতিক কারণগুলোর মধ্যে সবচেয়ে বড় ছিল লর্ড ডালহৌসির এই সত্য বিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস। খুব সহজ করে বললে এই নীতির মানে ছিল, যদি কোনো দেশীয় রাজ্যের রাজার কোনো ছেলে না থাকত বা ব্রিটিশদের চোখে তিনি অযোগ্য শাসক হতেন, তাহলে সেই রাজার মৃত্যুর পর তার রাজ্য সরাসরি ব্রিটিশদের দখলে চলে যাবে। দত্তক নেওয়ার যে পুরনো প্রথা, সেটাকে তারা অস্বীকার করল। এটা ছিল ভারতীয় রাজাদের আত্মসম্মানে একটা বিরাট আঘাত। আর এই নীতির শিকার হয়েছিল একের পর এক রাজ্য। দেখুন, সাতারা, সম্বলপুর, নাগপুর সব ব্রিটিশদের দখলে চলে গেল। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ তার দত্তক নেওয়া ছেলের অধিকারের জন্য লড়েছিলেন, কিন্তু লাভ হয়নি। এমনকি অওয়াধের মতো একটা বড় রাজ্যকেও কুশাসনের মিথ্যে অজুহাত দেখিয়ে দখল করে নেওয়া হলো। এর ফলে পুরনো রাজপরিবারগুলো ক্ষমতা হারিয়ে ব্রিটিশদের ঘোর শত্রু হয়ে উঠল। শুধু রাজারা নন, অর্থনৈতিক শোষণের চাপটা সাধারণ মানুষের ওপরও পড়ছিল। কৃষকদের ওপর চাপানো হয়েছিল অসম্ভব করের বোঝা। অনেক জমিদারদের করমুক্ত জমি মানে জায়গির কেড়ে নেওয়া হচ্ছিল। কিন্তু এর আঁচ এসে পড়েছিল একদম সাধারণ কৃষকদের ওপরও। কিভাবে? আসলে ব্রিটিশদের নতুন ভূমিনীতির ফলে বহু কৃষক মহাজনদের ঋণের জালে জড়িয়ে তাদের বংশ পরম্পরার জমি হারিয়ে পথের ভিখারি হয়ে গিয়েছিল। এই অর্থনৈতিক দুর্দশা মানুষের মনে তীব্র ব্রিটিশ বিরোধী মনোভাব তৈরি করে। এর সাথে যোগ হয়েছিল একটা গভীর আতঙ্ক, একটা ভয় যে তাদের ধর্ম আর সংস্কৃতি হয়তো বিপদের মুখে। মানুষের মনে হতে শুরু করেছিল যে ব্রিটিশরা ভারতে খ্রিস্ট ধর্ম চাপিয়ে দিতে চাইছে। বিধবা বিবাহ আইন বা ধর্মান্তরিত খ্রিস্টানদের পৈতৃক সম্পত্তিতে অধিকার দেওয়ার মতো বিষয়গুলো যদিও ভালো উদ্দেশ্যেই করা হয়েছিল, কিন্তু সাধারণ মানুষ এগুলোকে তাদের ধর্ম আর সমাজের উপর সরাসরি হস্তক্ষেপ হিসেবেই দেখছিল। আর সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছিল সেনাবাহিনীতে, মানে সিপাহী আর ব্রিটিশ অফিসার্সদের সম্পর্কে। ভাবুন একবার, একটা সময় ছিল যখন ব্রিটিশ অফিসাররা ভারতীয় ভাষা জানতেন, এখানকার রীতিনীতিকে সম্মান করতেন। কিন্তু ধীরে ধীরে তারা সিপাহীদের থেকে দূরত্ব বাড়াতে শুরু করলেন, তাদের সাথে খারাপ ব্যবহার করতে লাগলেন। সিপাহীদের জাত ধর্মের সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হলো, তাদের ইজ্জতে আঘাত করা হলো। এই সব মিলিয়ে সিপাহীদের মনেও ক্ষোভ জমা হচ্ছিল। তো বারুদ তো জমা হয়েই ছিল, এখন শুধু একটা স্ফুলিঙ্গের অপেক্ষা ছিল। এবার আমরা সেই স্ফুলিঙ্গের কথাই বলবো, যা এই জমে থাকা বারুদে আগুন লাগিয়ে দিয়েছিল আর জন্ম দিয়েছিল এক ঐতিহাসিক বিদ্রোহের। আর সেই স্ফুলিঙ্গটা এলো একটা নতুন অস্ত্রের হাত ধরে, প্যাটার্ন ১৮৫৩ এনফিল্ড রাইফেল। শুনতে অবাক লাগলেও এই একটা রাইফেলই হয়ে দাঁড়ালো বিদ্রোহের প্রত্যক্ষ কারণ। রাইফেলটা ছিল খুবই উন্নত মানের, কিন্তু আসল সমস্যাটা ছিল অন্য জায়গায়, এর কার্তুজ লোড করার পদ্ধতিতে। কার্তুজটা বন্দুকের নলে ভরার আগে দাঁত দিয়ে কেটে খুলতে হতো। আর ঠিক তখনই একটা গুজব দাবানলের মতো ছড়িয়ে পড়ল যে ওই কার্তুজের প্যাকেটে গরু আর শূকরের চর্বি মেশানো আছে। ব্যাস, হিন্দু সিপাহীদের জন্য গরু পবিত্র আর মুসলিম সিপাহীদের জন্য শূকর হারাম। ফলে দুই সম্প্রদায়ের সিপাহীরাই বুঝল এটা তাদের ধর্ম নষ্ট করার একটা গভীর ষড়যন্ত্র। এরপর ঘটনাগুলো খুব দ্রুত ঘটতে শুরু করল। ফেব্রুয়ারিতে ব্যারাকপুরে সিপাহীরা এই কার্তুজ নিতে অস্বীকার করল।
29 মার্চ মঙ্গল পাণ্ডে নামে এক সিপাহী রাগের মাথায় তার অফিসারদের আক্রমণ করে বসলেন। 8 এপ্রিল তার ফাঁসি হল, আর এই ঘটনায় আগুনে ঘি ঢালল। 10 মে মিরাটের সিপাহীরা একজোট হয়ে বিদ্রোহ ঘোষণা করল, আর এভাবেই শুরু হল 1857 মহাবিদ্রোহ। মেরাটের সেই আগুন দেখতে দেখতে উত্তর আর মধ্য ভারতের একটা বিশাল অংশে ছড়িয়ে পড়ল। দিল্লি, লখনৌ, কানপুর, ঝাঁসি একটার পর একটা শহর হয়ে উঠল বিদ্রোহের কেন্দ্র। আর এরপর শুরু হল এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী অধ্যায়, যেখানে হিংসা আর প্রতিশোধের খেলায় মেতেছিল দুই পক্ষই। মিরাট থেকে বেরিয়ে বিদ্রোহীরা সোজা চলে গেল দিল্লিতে। সেখানে গিয়ে তারা বয়স্ক মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করে দিল। এই একটা পদক্ষেপ কিন্তু বিদ্রোহের চরিত্রটাই পুরোপুরি বদলে দিল। যেটা ছিল শুধু সিপাহীদের বিদ্রোহ, সেটা এবার একটা জাতীয় রূপ পেয়ে গেল। কানপুরকে মনে রেখো, বা রিমেম্বার কানপুর, এই একটা স্লোগানই যথেষ্ট ছিল ব্রিটিশদের প্রতিশোধের আগুনকে বোঝানোর জন্য। এই রণধ্বনিটা বলে দেয় যে কানপুরে এমন কিছু ঘটেছিল যা সংঘাতটাকে আরও অনেক বেশি নৃশং আর ব্যক্তিগত করে তুলেছিল। কানপুরে আসলে কি হয়েছিল? সেখানকার ব্রিটিশ গ্যারিসন যখন আত্মসমর্পণ করে, তাদের নিরাপদে নৌকায় করে চলে যেতে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু সতীচৌরা ঘাটে নৌকায় ওঠার সময় তাদের উপর হামলা হয়, আর বেশিরভাগ পুরুষকে মেরে ফেলা হয়। বেঁচে যাওয়া নারী আর শিশুদের পরে বিবি ঘর নামের একটা বাড়িতে বন্দি করে হত্যা করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ড ব্রিটিশদের মধ্যে এমন প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয়, যার ফল হয়েছিল আরও ভয়ঙ্কর। এখন একটা খুব মজার ব্যাপার হল, এই বিদ্রোহকে কে কিভাবে দেখে তা নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে। যেমনটা এখানে দেখা যাচ্ছে, কেউ কেউ বলেন এটা ছিল শুধু সিপাহী বিদ্রোহ, কারণ এর শুরুটা সেনাবাহিনী থেকেই হয়েছিল। আবার ব্রিটিশ পার্লামেন্টের সদস্য বেঞ্জামিন ডিসরেলির মতো মানুষরা একে জাতীয় বিদ্রোহ বলেছেন। কেউ বলেছেন এটা খ্রিস্টধর্মের বিরুদ্ধে যুদ্ধ, আবার কেউ এটাকে একটা মুসলিম ষড়যন্ত্র হিসেবেও দেখেছেন। এই বিভিন্ন মত আসলে এটাই প্রমাণ করে যে ঘটনাটা কতটা জটিল ছিল। এর কোনো সহজ সরল ব্যাখ্যা হয় না। বিদ্রোহ তো একসময় দমন করা হলো, কিন্তু এরপরে যা হলো তা ভারতের ভবিষ্যৎকে চিরদিনের জন্য বদলে দিল। এই বিদ্রোহের ছাই থেকেই জন্ম নিল এক নতুন শাসন ব্যবস্থা, এক নতুন রাজ। সবচেয়ে বড় যে পরিবর্তনটা এলো সেটা হলো 1858 সনের ভারত শাসন আইন। এই আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির 100 বছরের শাসনের অবসান ঘটানো হলো। ভারতের শাসনভার সরাসরি চলে গেল ব্রিটিশ রাজপরিবারের হাতে, মহারানী ভিক্টোরিয়ার অধীনে। গভর্নর জেনারেল হয়ে গেলেন ভাইসরয়, অর্থাৎ রানীর ব্যক্তিগত প্রতিনিধি। এই সংখ্যাটা খেয়াল করুন, 1,40,000। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এর পেছনে একটা বড়সড় নীতিগত সিদ্ধান্ত ছিল। ব্রিটিশরা বুঝেছিল যে সেনাবাহিনীতে ভারতীয় সৈন্যের সংখ্যা বেশি হওয়াটা বিপজ্জনক। তাই 1857 সালে যেখানে প্রায় 2,38,000 ভারতীয় সৈন্য ছিল, সেটাকে কমিয়ে 1,40,000-এ নামিয়ে আনা হলো। আর অন্যদিকে ব্রিটিশ সৈন্যের সংখ্যা বাড়িয়ে দেওয়া হলো, যাতে ভবিষ্যতে এমন বিদ্রোহের আর কোনো সুযোগই না থাকে। ব্রিটিশরা আরও কিছু গুরুত্বপূর্ণ নীতি বদল করল, যেমন রাজ্য দখলের নীতিটা পুরোপুরি বন্ধ করে দেয়া হলো। দেশীয় রাজাদের সহযোগী হিসাবে দেখা হতে লাগল। আর সবচেয়ে মারাত্মক যে নীতিটা তারা শুরু করল সেটা হলো ভাগ করো ও শাসন করো, বা ডিভাইড অ্যান্ড রুল। হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করে দেয়া হলো, যাতে ভারতীয়রা আর কোনোদিন একজোট হতে না পারে। এছাড়াও ভারতীয়দের ধর্ম ও সামাজিক প্রথাকে সম্মান করার প্রতিশ্রুতিও দেয়া হলো। তাহলে সবকিছুর শেষে আমাদের মনে একটা প্রশ্ন থেকেই যায়, 1857-র এই মহাবিদ্রোহ কি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম ছিল, নাকি এটা ছিল পুরনো রাজা জমিদারদের হারিয়ে যাওয়া ক্ষমতা ফিরে পাওয়ার শেষ মরিয়া চেষ্টা? এই বিতর্ক আজও ঐতিহাসিকদের মধ্যে চলে, আর এই প্রশ্নটাই আমাদের এই বিদ্রোহের জটিলতা নিয়ে নতুন করে ভাবতে শেখায়।